সবুজ শ্যামল এক বন, চারদিকে সোনালি রোদের ঝিলিক। গ্রীষ্মের এই মিষ্টি দুপুরে এক ঘাস ফড়িংয়ের চেয়ে সুখী বোধ হয় আর কেউ ছিল না। সে নাচছে, গাইছে আর প্রকৃতির এই অধীর রূপ পান করছে। তার কাছে জীবন মানেই হলো আনন্দ, আর আগামীকাল সে তো অনেক দূরে। এমন সময় ঘাস ফড়িংয়ের নজর পড়ল নিচের দিকে। সে দেখল একটি ছোট্ট পিঁপড়া। বেচারা এক বিশাল সর্ষের দানা পিঠে নিয়ে সে ধুঁকছে। পিঁপড়াটি এতই ছোট আর দানাটি এতই বড় যে দেখে মনে হচ্ছিল পিঁপড়াটি যেন একটি পাহাড় বয়ে নিয়ে যাচ্ছে। ঘাস ফড়িংটি তার আয়েসি ভঙ্গি ছেড়ে একটি লম্বা লাফ দিয়ে পিঁপড়াটির ঠিক সামনে এসে দাঁড়ালো। সে তার বেহালাটি এক হাতে ধরে অন্য হাত দিয়ে তুড়ি বাজালো। সে পিঁপড়াটির করুণ দশা দেখে হাসিতে ফেটে পড়ল। সে তার পা দিয়ে পিঁপড়াটির পিঠের বিশাল দানাটিকে একটু খোঁচা দিল। হাসতে হাসতে ঘাস ফড়িংটি বলল, আরে পিঁপড়া ভাই, এ কি হাল করেছো নিজের? এই তপ্ত রোদে পাহাড় বয়ে নিয়ে যাচ্ছ কেন? দেখো চারপাশটা কত সুন্দর, ফুলেরা হাসছে, পাখিরা গাইছে। এসো ভাই, এই বোকামি ছাড়ো, আমার সাথে একটু গলা মেলাও। দুজনে মিলে আজ গান আর নাচে মেতে উঠি। ঘাস ফড়িংটি পিঁপড়াটির চারিপাশে এক পাক নেচে দেখালো এবং তার বেহালায় একটি খুব দ্রুত আর মজার সুর বাজালো। ঘাস ফড়িংয়ের বিদ্রুপ শুনে পিঁপড়াটি থামল। সে খুব সাবধানে তার পিঠের বিশাল দানাটি মাটিতে নামিয়ে রাখল। সে তার একটি হাত দিয়ে কপাল থেকে ঘাম মুছল এবং একটি লম্বা দীর্ঘশ্বাস ফেলল। খুব শান্ত ও দৃঢ় গলায় পিঁপড়াটি বলল, জীবনটা শুধু আজকের এই নাচ গানের জন্য নয় ঘাস ফড়িং ভাই। আজ সূর্য হাসছে, কিন্তু কাল হয়তো এই আকাশ কালো মেঘে ঢেকে যাবে। শীতকাল আসছে, তখন এই সবুজ ঘাস বরফের নিচে চাপা পড়বে, ফুলেরা ঝরে যাবে। দানাটির দিকে তাকিয়ে পিঁপড়াটি বলল, তখন আমরা পেটের দায়ে কোথায় যাব? আমি এখন থেকে তিল তিল করে খাবার জমা করছি, যেন তখন না খেয়ে মরতে না হয়। সময় থাকতে তুমিও যদি খাবার না জমাও, তবে শীত এলে অনেক পস্তাবে। ঘাস ফড়িং তার একটি কান চুলকালো এবং একটি তাচ্ছিল্যের হাসি দিল। সে পিঁপড়ার কথাকে গুরুত্বই দিল না। তাচ্ছিল্যের সুরে ঘাস ফড়িংটি বলল, আরে ভাই, তোমার মাথায় কি শুধু চিন্তাই ঘোরে? আকাশটা দেখো কত নীল, শীত আসতে এখনো ঢের বাকি। কেন শুধু শুধু ঘাম ঝরিয়ে দিনটা মাটি করছো? মরতে যখন হবেই, তখন নেচে গেয়ে মরাই ভালো। পিঁপড়াটি আর কোনো কথা বলল না। সে বুঝল ঘাস ফড়িংকে বোঝানো বৃথা। সে চুপচাপ দানাটি আবার কাঁধে তুলে নিল এবং ধীর পায়ে সারিবদ্ধভাবে অন্য পিঁপড়াদের সাথে যোগ দিল। তারপর যে যার কাজে ব্যস্ত হয়ে পড়ল। রোদে পুড়ে পিঁপড়ারা এক সারি হয়ে সর্ষের দানা, ভুট্টার টুকরো আর শুকনো ফল বয়ে নিয়ে তাদের ঘর বা গর্তের ভেতর খাবারগুলো সুন্দর করে সাজিয়ে রাখছে। অন্যদিকে ঘাস ফড়িংকে দেখা যাচ্ছে সে একবার একটা প্রজাপতির পেছনে ছুটছে, একবার পুকুরের ধারে বসে গান গাইছে। এভাবেই আস্তে আস্তে ঋতু পরিবর্তন হচ্ছে। গাছের সবুজ পাতাগুলো ধীরে ধীরে হলুদ, কমলা আর লাল হয়ে ঝরে পড়ছে। বাতাসটা আগের চেয়ে কিছুটা জোরে বইছে, কিন্তু পিঁপড়াদের কাজ থামেনি। তারা এখন শেষ মুহূর্তের খাবারগুলো দ্রুত তাদের গুদামে ভরছে এই শীত এলো বলে। অবশেষে শীত এলো। আকাশের নীল রং হারিয়ে গিয়ে ছাই রঙের মেঘে ঢেকে গেল। চারদিকে উত্তরি হাওয়া বইতে শুরু করলো। হঠাৎ আকাশ থেকে পেঁজা তুলোর মতো বরফ পড়তে শুরু করলো। দেখতে দেখতে পুরো সবুজ বনটি সাদা চাদরে ঢেকে গেল। ঝর্ণার জল জমে পাথর হয়ে গেল। সুন্দর ফুলগুলো বরফের চাপে নুয়ে পড়ল। ঘাস ফড়িং যে ঘাসের উপর বসে গান গাইত, সেই ঘাস এখন বরফের তলায় অদৃশ্য। ঘাস ফড়িং এখন আর সেই হৃষ্টপুষ্ট নেই। শীতে তার শরীর কাঁপছে, মুখ শুকিয়ে গেছে।
তার প্রিয় বেহালাটি বরফে পড়ে আছে। সে বরফ খুঁড়ে কোনো এক টুকরো ঘাস বা একটি শুকনো দানা খোঁজার চেষ্টা করছে, কিন্তু তার হাতে শুধু শীতল বরফই উঠে আসছে। কাঁপা কাঁপা গলায় ঘাস ফড়িংটি বলল, কি হাড় কাঁপানো ঠান্ডা! চারদিকে শুধু সাদা বরফ, কোথাও এক কণা খাবার নেই। পেটের ভেতর যেন আগুন জ্বলছে। ও, পিঁপড়া ভাই ঠিকই বলেছিল, আমি যদি তখন একটু কথা শুনতাম। প্রচন্ড তুষারপাত হচ্ছে। ঘাস ফড়িং বরফের উপর দিয়ে হামাগুড়ি দিয়ে এগিয়ে চলেছে। হঠাৎ সে দেখল একটি গাছের শিকড়ের নিচে ছোট্ট একটি গোল কাঠের দরজা, যা থেকে হালকা সোনালি আলো বেরিয়ে আসছে। এটি পিঁপড়াদের বাড়ি। ঘাস ফড়িং কাঁপতে কাঁপতে জানলার কাছে গিয়ে দাঁড়ালো। জানলার কাঁচের ওপর থেকে বরফ মুছে সে ভেতরে তাকালো। ভেতরের দৃশ্যটি সম্পূর্ণ আলাদা। সেখানে এক অদ্ভুত ওম বা উষ্ণতা। দেওয়ালে সারি সারি তাকে সাজানো আছে সোনালি শস্য, শুকনো ফল আর বীজ। একদল পিঁপড়া গোল হয়ে বসে ধোঁয়া ওঠা খাবার খাচ্ছে। কেউ কেউ গান গাইছে, কেউ হাসি ঠাট্টা করছে। তাদের জীবন এখন আনন্দে ভরপুর। বাইরে ঘাস ফড়িংয়ের মুখটি করুণ হয়ে উঠল। তার পেটের ভিতর খিদের জ্বালা আর শরীরে হাড় কাঁপানো শীত। সে তার কাঁপা কাঁপা হাত দিয়ে দরজায় 3 বার মৃদু টোকা দিল। ঠক ঠক ঠক। ঘাস ফড়িংয়ের টোকা শুনে প্রধান পিঁপড়াটি, যাকে সে গ্রীষ্মে বিদ্রুপ করেছিল, দরজাটি সামান্য খুলল। দরজা খুলতেই ভেতরের সোনালি উষ্ণ আলো ঘাস ফড়িংয়ের বরফে ঢাকা ফ্যাকাশে মুখে এসে পড়ল। পিঁপড়া শান্ত ও গম্ভীর গলায় বলল, কে তুমি? এই তুষার ঝড়ের রাতে এখানে কি চাই? ঘাস ফড়িং ধরা গলায় বলল, আমি তোমার সেই প্রতিবেশী ঘাস ফড়িং। ভাই, আমাকে একটু ভেতরে আসতে দাও, একটু খাবার দাও। আমি খিদের জ্বালায় আর এই ঠান্ডায় মরে যাচ্ছি। এই গ্রীষ্মকালে যখন আমরা হাড় ভাঙা খাটুনি দিচ্ছিলাম, তখন তুমি কি করছিলে? আমি তখন গান গেয়ে আর নেচে সময় কাটিয়েছি। আমি ভেবেছিলাম শীত কোনোদিন আসবেই না। তাহলে এখন সেই গানের তালে একটু নেচে দেখাও, দেখি। শীতের আনন্দ এখন নাচে গানেই মেটাও। পিঁপড়ার তিক্ত সত্য শোনার পর ঘাস ফড়িং আর একটি শব্দও বলল না। সে তার অপরাধ স্বীকার করে নিল। সে ধীর পায়ে আবার সেই অন্ধকারের দিকে ঘুরে দাঁড়ালো, যেন সে নিজের ভাগ্যকে মেনে নিয়েছে। কিন্তু দয়ালু পিঁপড়ারা তাকে ফিরিয়ে আনলো এবং ঘাস ফড়িংকে আগুনের পাশে বসানো হলো। তাকে এক বাটি গরম রসালো ফল আর শস্যের দানা দেওয়া হলো। ঘাস ফড়িং খাওয়ার সময় তার চোখ দিয়ে জল পড়ছিল। সে কৃতজ্ঞতায় মাথা নিচু করে রইল। তার মনে গেঁথে গেল, পরিশ্রমই একমাত্র পথ। শীতের সেই কঠিন রাত ঘাস ফড়িংয়ের জীবন চিরতরে বদলে দিল। সে বুঝল, আনন্দ আর গান জীবনের অংশ হতে পারে, কিন্তু টিকে থাকার ভিত্তি হল পরিশ্রম। অলসতা কেবল বিপদই ডেকে আনে। আজ ঘাস ফড়িংয়ের বোঝা নয়, সে এখন পিঁপড়াদের সবচেয়ে বড় সঙ্গী।